TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমাদের আলোচনা জুড়েই থাকবে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীদের নানান তৎপরতা। ডক্টর ইউনূস এই সফরে একের পর এক বৈঠক করছেন। প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি বৈঠক করছেন। জাতিসংঘের কিছু সেশনে যোগ দিয়েছেন। তারপর তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এর বাইরেও কিছু অনুষ্ঠানে, যেমন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং চরম ব্যস্ততম একটা সময় কাটাচ্ছেন। বাংলাদেশের সরকার প্রধানরা অতীতে আমরা দেখেছি জাতিসংঘের অধিবেশনে, সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে সাধারণ অধিবেশনের যে বক্তব্য সেটি তো দেয়নি, তার বাইরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে তাদের বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রীর সাথে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা সচিবের সাথে সচিবের বৈঠক হয়। এবারও পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তার সাথেও বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হচ্ছে। মানে সোজা কথা, যেগুলো সবসময় আমরা দেখে আসি, এবার তার চেয়ে একটু বেশি ডক্টর ইউনূসকে কেন্দ্র করে সারা বিশ্বে মানুষের মধ্যে যে আগ্রহ, বিশেষ করে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যারা যোগ দিতে এসেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রী এবং কর্মকর্তারা, তাদের মধ্যে ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের কোনো সরকার প্রধানকে কেন্দ্র করে এরকম তৎপরতা, এরকম আগ্রহ, এতটা উচ্ছ্বাস বোধহয় নিকট অতীতে দেখা যায় নাই। এটা কি বাংলাদেশে সরকার পতন, নতুন সরকার দায়িত্ব নেয়া সেই কারণে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার সাথে গোটা বিশ্বের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের একরকম ব্যক্তিগত সম্পর্ক, আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের, তারই প্রতিফলন, নাকি বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে বা আমল বদল হয়েছে, বড় ধরনের একটি পরিবর্তন অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার যেই ইতিবাচক দিক, তার ফলে বিশ্ব নেতাদের এই আগ্রহ বাড়ছে কিনা। প্রেসিডেন্ট বাইডেন সর্বাত্মক সহযোগিতা এবং বাংলাদেশে সংস্কার করার, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, এই সব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থন অব্যাহত রাখবেন বলেছেন। অন্যান্য দেশের পক্ষ থেকেও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে বাংলাদেশের সহায়তায়। জাতিসংঘের বিভিন্ন অর্গান, বিভিন্ন অঙ্গ যেগুলো আছে গুরুত্বপূর্ণ, মানবাধিকার কমিশন থেকে শুরু করে, সেগুলোর সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে এবং নানা রকমের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি আমরা পাচ্ছি। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে একরকমের মানে হৈ হৈ রৈ রৈ কাণ্ড। এবং বাংলাদেশের জন্য সুখবর, গোটা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, আরও বিশেষ করে বললে আমেরিকা, জাতিসংঘ এবং তার বিভিন্ন অর্গান, তারা যেভাবে এগিয়ে আসছেন বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে সহযোগিতার জন্য, সেটি খুবই উৎসাহব্যঞ্জক। এর বাস্তবতার পেছনে কি বাংলাদেশের একটি স্বৈরাচারী, ফ্যাসিবাদী বা একনায়কতান্ত্রিক সরকার ছিল, যাদের সময় গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এগুলোর বালাই ছিল না, এটি নিয়ে পশ্চিমা বিশ্ব যথেষ্ট সোচ্চার ছিল, তারা সাহায্য সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে, কোনো কিছু সেই সরকার মানে নাই। এখন পরিবর্তনের মাধ্যমে সেগুলো মানার সুযোগ তৈরি হয়েছে, সেই কারণে তাদের এই আগ্রহটা বেড়েছে। নাকি এখানে ম্যাজিকটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কিনা? আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। ডক্টর মাতবর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, যে বাংলাদেশকে কেন্দ্র করে আমরা যেসব তৎপরতা দেখছি, জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশের যোগদান এবং বাংলাদেশের সরকার প্রধানকে কেন্দ্র করে যা কিছু বললাম, এটি আসলে কারণ কি? ডক্টর ইউনূস, না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি, নাকি যেই বাস্তবতা বাংলাদেশ এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেটির পক্ষে পশ্চিমাদের একরকম অকুণ্ঠ সমর্থন বা আনন্দ উচ্ছ্বাস, কোনটা? ধন্যবাদ। আসলে আপনি অনেকগুলো ফ্যাক্টর তুলে ধরেছেন, যে ইউনূস বিশেষ করে বাংলাদেশের এই প্রমিনেন্সটা এইবার ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে, আমি বলবো আসলে সবগুলোই
আসলে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। It's all about Dr. Muhammad Yunus, particularly this time, because Yunus is a known brand to the world. Yunus is not, someone that you need to introduce. So that is the most important thing. এবং সবাই জানে যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী সরকার বা স্বেচ্ছাচারী সরকার গত 16 বছরে যে ভাবে গুম খুন বা বিভিন্ন ধরনের যে আপনার কারাপশন যেটা আমরা দেখছি এখন, অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে টাকা পাচার সবকিছু মিলে, সেই প্রেক্ষাপটও ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পরিস্থিতিতে এখন যে লিডার যাকে দেখছেন মানুষ, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সো দ্যাট ইজ দ্য মেইন প্রমিনেন্স। অ্যান্ড আমরা জানি যে জাতিসংঘে যখনই যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসেন, কোনো কোনো কান্ট্রির রাষ্ট্রপ্রধান আসেন, কোনো সরকার প্রধান আসেন প্রতি বছরই সেপ্টেম্বরে, জাতিসংঘের প্রতিষ্ঠা 1945 সেপ্টেম্বরে। তো এই অধিবেশনে বিশেষ করে ওয়ার্ল্ড লিডার দে ওয়ান্ট টু কাস্ট দেয়ার ভয়েস, দে ওয়ান্ট টু give some kind of future indication. আমরা জানি যে জাতিসংঘের মাধ্যমে দুটো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2000 থেকে 2015 থেকে এখন 30 যে এমডিজি ছিল 2000 থেকে 2015, এই বিশেষ এগুলো কিন্তু আসলে মানুষের, বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের যে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের প্রপোজিশনের উপর ভিত্তি করে কিন্তু এগুলো হয়। এবং এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি যে বললাম, এমডিজি এবং এসডিজি। তো এখন যে কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট হ্যাপেন in Bangladesh. Everyone actually is curious, everyone looking at that. এবং এই ধরনের একটা জঘন্য পরিস্থিতিতে বাংলাদেশের যে হাল ধরেছেন যিনি, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি হচ্ছেন আসলে হি হেল্প ট্রান্সফর্ম দ্য লাইফস অফ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইনক্লুডিং আপনি পশ্চিমা বিশ্বের অনেকগুলো কান্ট্রির কথা বলেছেন। 130টা মতো কান্ট্রি, 193টা জাতিসংঘের সদস্য পদ যেটা আমরা আছে জানি, প্রায় 30টা মতো কান্ট্রিতে বোধহয় তার যে এখন সোশ্যাল বিজনেস এবং মাইক্রো ক্রেডিট দুটো ভেঞ্চারে কিন্তু মানুষ ইউজ করছে। সো people actually used his theory, used his strategy, to transform the lives of the people in those countries. So everyone, আমরা জানি যে এখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যখন আসে অনেকে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন, বিভিন্ন সরকার প্রধান দেশে, বিশেষ করে মাইটি নেশনগুলো, ইউনাইটেড স্টেটস, চায়না, রাশিয়া, হোয়াট এভার ইউ নেম দেম, বিগ কান্ট্রি, সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু এটা দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এমন একটা লোক, মানুষ কিন্তু লিডাররা কিন্তু তার কাছে আসে just to take picture with him and to have conversation with him. So it's all about actually leadership matters. আজকে মনে করেন যদি নেলসন ম্যান্ডেলা বেঁচে থাকতো, if Nelson Mandela happened to be here at the UN General Assembly, I think we know that this is another world leader. So this is mainly আমি যেটা বলবো যে mainly is because of who is in the leadership position in such a crucial and critical condition of Bangladesh. as I mentioned that সবাই জানে কিন্তু এখন বাংলাদেশে কি হয়েছে, এবং সবাই অনেকেই হয়তো মিট করেছেন ফরমার প্রাইম মিনিস্টার কে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এখন সেই স্থানে দেখলো এখন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আপনি দেখুন প্রায় 16-17 জন ভেরি ইম্পর্টেন্ট, আপনি নাম বলেছেন, আমি সেটা রিপিট করবো না, যে ইউএস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, সেক্রেটারি থেকে আরম্ভ করে আপনার, এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, UN Commissioner for Human Rights. These are very important, the people and important, the unit organs of the United Nations. এবং আমরা জানি সে কিন্তু শুধু যে পশ্চিমা বিশ্ব তা না, কিন্তু আমরা জানি সে কিন্তু আপনার থার্ড কান্ট্রিজের বেশ কয়েকজন লিডারের সাথেও কিন্তু, ইনক্লুডিং পাকিস্তান, নেপাল, অনেকগুলো লিডারের সাথেও কথা বলেছেন। তো এখানে দ্বিপাক্ষিক এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে সে কথা বলেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে যেটা তুলে ধরেছেন বাংলাদেশের ইমেজটা, বাংলাদেশে কি হয়েছে। এবং আমরা জানি আর্ট অফ ট্রায়াম্প, সেটা তো আমরা দেখেছি, সে বিভিন্ন লিডারকে কিন্তু সেটা আপনার গিফট হিসেবে দিয়েছেন, যে আর্টিস্টরা কিভাবে হাউ দে ডেপিক্টেড এই সিচুয়েশনটাকে তুলে ধরেছেন যেটা হয়েছে বাংলাদেশে। আমরা জানি যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই গণ অভ্যুত্থান এবং তার যে সাফল্য অর্জন গল্প, সাফল্য গাথা, এগুলো ডক্টর ইউনূস তুলে ধরেছেন, এটা নিয়ে আমি আসবো। তার আগে আপনি বলছিলেন যে সব কিছু ডক্টর ইউনূস
কেন্দ্রিক, এবং এখানে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে লিডারশিপ, মানে নেতৃত্ব। নিশ্চয়ই ডক্টর ইউনূস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং তার তো ব্যক্তিগত ক্যারিশমা তো আছেই। কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে গণতন্ত্রকে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশে তাদের উদ্যোগ সহায়তার কথা আমরা জানি। এবং এই বিগত সরকারটি, পতিত সরকারটির ক্ষেত্রেও কিন্তু তারা গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এগুলোর ব্যাপারে অনেক চেষ্টা করেছিল, তারা পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস তো আর গণতান্ত্রিক সরকারের নেতা নন, কিন্তু জনসমর্থিত এবং পরিবর্তিত বাস্তবতায় সবাই তাকে বেছে নিয়েছেন এবং তাকেই সবাই সমর্থন করছেন। ফলে আমেরিকার যে গণতান্ত্রিক বৈশিষ্ট্য, যেটি তারা নিজেরা চর্চা করে এবং অন্য দেশে চর্চা হোক সেটি তারা চায়, সহায়তা করে, অনেক ক্ষেত্রে হয়তো চাপ দেয় ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় উনি তো গণতান্ত্রিক নেতা না। তার এই গুরুত্বের কারণটা কি, যদি আমেরিকার গণতান্ত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে চিন্তা করি? গণতান্ত্রিক আসলে চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছেন যে আসলে এটা ইটস অলসো ইম্পর্টেন্ট এরিয়া ফর ইউনাইটেড স্টেটস, যে সবখানে বলে the breeding ground of democracy, you know, the largest or second largest democracy in the world, whatever you want to say. You know, আসলে কোনো কান্ট্রি কিন্তু আপনার সেলফ সার্ভিসিং 100% কিন্তু আপনার স্ট্রিট না, সবখানে কিন্তু আপনার লুপহোলস আছে, লিমিটেশনস আছে। তো আমেরিকা কিন্তু বাই অ্যান্ড লার্জ আমরা জানি যে বিশেষ করে যে ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করে যে সিভিল সোসাইটি বা মানুষের যে মৌলিক অধিকার, মানবিক অধিকার, সেগুলোকে আপনার যে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করার চেষ্টা করেন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। তো আসলে দেখুন, বাংলাদেশের এখন যে ব্যাপারটা, যে এটা আপনি যথার্থ সত্যই বলেছেন, সমস্যা হচ্ছে আসলে সে গণতান্ত্রিক বা কোনো দলের নেতা না। কিন্তু আমরা জানি ইউনাইটেড স্টেটস কিন্তু নেশন বিল্ডিং এ কিন্তু একটা স্ট্র্যাটেজি, পশ্চিমা দেশ, প্রায় দেশ প্রত্যেকেই কিন্তু এটা করে যে প্রতিষ্ঠানগুলো বিল্ডিং করা, নেশন বিল্ডিং, এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা রাখে হচ্ছে সিভিল সোসাইটি। আপনি যে একটু আগে বললেন যে আপনি দেখুন আপামর জনসাধারণ, ভেরিয়াস ওয়ার্কস অফ লাইফ, স্টুডেন্ট পার্টিসিপেটেড অলসো এট দ্য সেম টাইম। আপনি দেখুন স্টুডেন্ট একা কিন্তু এটা কোনোদিন কিন্তু এত বড় অভ্যুত্থানটাকে কিন্তু সাকসেসফুল করতে পারতো না। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার একেবারে জাতি, ধর্ম, বর্ণ এবং আপনার ধরনের রাজনৈতিক দল নির্বিশেষে কিন্তু, মতামত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করছে। এই জন্য আমি একটা কথা বলবো, ডক্টর ইউনূসও বলছেন যে মাস্টার মাইন্ড অমুক বা সেটা যে স্টুডেন্ট, ইয়েস, ক্রেডিট গোস টু স্টুডেন্ট অ্যাজ অর্গানাইজার and also took like important role, আমরা জানি তার যুব সম্প্রদায়। কিন্তু আপনি দেখুন যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো নিরীহ মানুষ, সাধারণ মানুষ। সুতরাং এই এটাকে কিন্তু আসলে সিভিল সোসাইটির আমি বলবো মুভমেন্ট। সো গণতন্ত্রের কিন্তু মূল যে এটা হচ্ছে আপনার, দেখুন গভর্নমেন্ট সামটাইমস দে ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এন্ড আমরা জানি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো আছে তারাও দে ডোন্ট ডু দ্য ওয়ার্ক। সো সিভিল সোসাইটি ইজ দ্য ওয়ান দ্যাট ইউ অর্গানাইজ, বাট দ্য থ্রেট, but the risk of civil society is that once you accomplish your motto, যে মনে করেন যে একটা গণঅভ্যুত্থানের মধ্যে স্বৈরাচারীকে আপনি পতন করালেন, এরপরে কিন্তু সিভিল সোসাইটি নিয়ে কাজ করা ভেরি ডিফিকাল্ট। সিভিল সোসাইটিতে কোনো অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে না, যেটা আপনি পয়েন্টটা হিন্ট করছেন যে উনি তো রাজনৈতিক নেতা না, ওনার বিহাইন্ডে কি আছেন? ওনার বিহাইন্ডে আছেন সিভিল সোসাইটি। সো ইট ইজ এ ভেরি ক্রুশিয়াল টাইম ফর বাংলাদেশ, ভেরি ক্রিটিক্যাল টাইম। আমি যেটা বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ সার্টেন এজেন্ডাস, যেমন দুর্নীতি, আমরা বলছি নির্বাচন কমিশন, জবাবদিহিতা, বা যারা যে বিভিন্ন ধরনের যে আপনার যে টাকা পয়সা লুটপাট করেছেন তাদেরকে এনে যে আপনার বিচার করা, এই যে একটা সিচুয়েশন অন্ততপক্ষে যে করতে চাচ্ছে, এইটা আসলে ইট হ্যাজ লট অফ রিস্ক, ইট হ্যাজ অলসো লট অফ লাইক দ্য অ্যাসপাইরেশন। আপনার মানুষের কিন্তু যথেষ্ট কিন্তু আমরা জানি যে স্বপ্ন আছে, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আপনি কতক্ষণ যে জনগণের, সিভিল সোসাইটিকে আপনার এই কজগুলার পিছনে র্যালি বিহাইন্ড করাইতে পারবেন, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে এই সরকারের সাফল্যের উপরে নির্ভর করবে জনসমর্থন টিকে থাকবে কি থাকবে না। আমি এটা বলবো শুধু এটা যাতে হচ্ছে ইট ওয়াজ বট, এই যে আইডিয়াটা কিন্তু এটা যে স্বৈরাচারী এনাফ ইজ এনাফ, যে মানুষ ফিল করেছেন যে বা নিষ্পেষণ বা অত্যাচারিত, মুখ বন্ধ মিডিয়া বলেন বা পার্সোনাল ফ্রিডম বলেন, যে কিছুই ছিল না, সেগুলো যে মানুষ এত বড় সাহস নিয়ে, যে দেখুন
আমি বিভিন্ন ধরনের যে এক্সাম্পল দেখছি যে এরকম হাত দিয়ে বলছে যে মারো, গুলি মারো আমরা, এবং একজনকে মারলে ওই একজন পরে যাচ্ছে, সেই আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এটা কেন মানুষ করেছেন? অর্থাৎ মানুষ bought into this idea দেয়ালে পিঠ থেকে গেছিল। Yes, a student took the leadership, but student have their limitation. স্টুডেন্টরা কিন্তু কোনো সরকার বা একটা রাষ্ট্র চালায় নাই। সো এখানে আমি যেটা বলবো, শুধু স্টুডেন্ট কি না করে, এটা কিন্তু জনগণের, নিশ্চয়ই এটা সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন ছিল। যদি আমি আসি নাজমুল ভাই, ইউনাইটেড স্টেটস এর এখানে সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে, ওয়েল, দিস ইজ এ সিভিল সোসাইটি মুভমেন্ট, এন্ড সিভিল সোসাইটি ইজ দ্য ওয়ান ইভেন্চুয়ালি অলওয়েজ। না, সিভিল সোসাইটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, তাদের ভূমিকা অনেক বেশি দরকার একটা দেশ ঠিকমতো চলার জন্য, কিন্তু মূল শক্তি তো হচ্ছে রাজনৈতিক শক্তি, যারা জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে আপনার রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা ফিরবো এই আলোচনায় ছোট্ট একটা বিরতির পর, এবং আশা করছি বিরতির পর আমাদের দ্বিতীয় অতিথিও যুক্ত হয়ে যাবেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন, এবং এই সফরে ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন দেশের, আমেরিকা সহ বিভিন্ন দেশের নেতাদের নানান রকমের বৈঠক হচ্ছে, নানান রকমের তৎপরতা চলছে। তার সফরসঙ্গীরা যথেষ্ট ব্যস্ত, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারকে সাহায্য, সহযোগিতা, অভিনন্দন নানানভাবে এগিয়ে আসছেন সারা বিশ্বের নেতারা। বলা যেতে পারে বাংলাদেশের কোনো সরকার প্রধানকে কেন্দ্র করে এই ধরনের উৎসাহ, উদ্দীপনা, সমর্থন, সহযোগিতা আমরা নিকট অতীতে দেখি নাই। এরকমটা বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার যা কিছু এই অন্তর্বর্তী সরকার করছে, রাষ্ট্র সংস্কার, মেরামত, গণতন্ত্র পুনর্নির্মাণ, রাষ্ট্র পুনর্নির্মাণ, মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন, বিচার ব্যবস্থা, আইনের শাসন, সব কিছুর ক্ষেত্রে তারা কাজে হাত দিয়েছে, এবং এসব কাজে বিভিন্ন দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসছে, বিভিন্ন দেশ এবং সংস্থা। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব সৈয়দ মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে ডক্টর মাতবরের কাছ থেকে শুনছিলাম এই বিষয়টা নিয়ে। আপনার কাছ থেকে শুরুতে এটাই জানতে চাইব, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আমরা যেই উৎসাহ, উদ্দীপনা, সমর্থন, অভিনন্দন এবং নানাবিধ তৎপরতা, এমন বলা যেতে পারে, এরকম খবরও নিশ্চয়ই দেখেছেন যে বিশ্ব নেতারা ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য লাইন ধরছে একরকম, অথচ বাংলাদেশের নেতারা এর আগে জাতিসংঘে আসলে পরে গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য দিনের পর দিন ঘুরতে হতো। আমেরিকার প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টও তারা পেত না, ছবি তুলেই ধন্য হতো। সেই জায়গায় অন্যেরা এভাবে এগিয়ে আসছেন। এটা কি ব্যক্তি ডক্টর ইউনূসের ক্যারিশমা, নাকি বাংলাদেশের যে একটা পরিবর্তন হয়েছে, একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটেছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আরেকটি জননির্বাচিত সরকার আসবে, তার মাঝখানে যে সরকারটি দায়িত্ব নিয়েছে, সবার সমর্থন নিয়ে কাজ করছে, সংস্কারের কাজ করছে, এর প্রতি সমর্থন? আসলে গুরুত্বটা কোন জায়গায়, কি কারণে এই উৎসাহ, উদ্দীপনা, সমর্থন? এই জীবন তো দীর্ঘদিন হয়ে গেল আমার, তো আমি যখন অতিরিক্ত কিছু দেখি, আই ট্রাই টু টেক থিংস উইথ এ গ্রেইন অফ সল্ট। কিন্তু তারপরও আমি বলবো যে ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত আন্তর্জাতিক পরিচিতি আছে, সেটার কারণে ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা ওয়ান অফ দি রিজনস। আর একটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে যেটা হয়েছে, যেটাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, একটা কর্তৃত্ববাদী বা স্বৈর সরকারের পতন ঘটিয়ে একটা নতুন সরকার এসছে। তারা যারা এসছেন তারা এইভাবেই সেটাকে বর্ণনা করছেন, এবং আগে সরকার যে কর্তৃত্ববাদী ছিল এবং স্বৈরাচারী আচরণ করেছে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং শেষ দিকে গণ আন্দোলন দমন করতে গিয়ে তাদের বাড়াবাড়ি সম্পর্কে তো আমরা সবাই জানি, অনেকে হতাহত হয়েছে, এটা সম্পর্কে সবাই জানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে গণতন্ত্র আসবে, এই কারণেই তো
মানে পশ্চিমারা যে আমাদেরকে সমর্থন দিচ্ছে, বা মানে বিশ্ব বলতে আপনি যেটা দেখছেন সেটা পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। পশ্চিমা বিশ্ব এবং তাদের তাদের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের সংগঠনের নেতারা। এখন দেখুন এই ইজিপ্টে জেনারেল সিসি সেই দেশে গণতন্ত্রকে নির্বাসন করে দিয়ে সেই দেশে তাহরির স্কোয়ারে কয়েক বছর আগে তিনি এবারে তৃতীয় মানে একটা ফার্স্ট ইলেকশনে আবার নির্বাচিত হয়েছেন। সেটা কেউ পাশ্চাত্যের কেউ প্রত্যাখ্যান করেছে বলে আমার জানা নেই। মৃদু সমালোচনা একটু ভদ্রতার খাতিরে করেছে, রেকর্ড রাখার জন্য যে আমরা ওটা সমালোচনা করেছি, কিন্তু প্রত্যাখ্যান করেনি। এবং যুক্তরাষ্ট্র এই মাত্র গত সপ্তাহে সম্ভবত তাদেরকে $2 অথবা $4 বিলিয়ন সেই সরকারকে দিয়েছে। কয়েক বছর আগে এই ডিক্টেটর সিসির সেখানে তারা আপনার বিশ্ব মানে পরিবেশের শীর্ষ সম্মেলন করছে। যুক্তরাষ্ট্র যদি না চাইতো সেখানে করতে পারতো না। তারপর ভারতের ধরা যাক কাশ্মীরে তারা সেখানে একটা স্বৈর শাসন কায়েম করেছে বহু বছর আগে, সেই সরকারের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়। পাকিস্তানে বেলুচিস্তানে বছর পর বছর দশকের পর দশক স্বৈর শাসন চলছে, তাদের মানে সেখানে নির্যাতন চলছে, হাজার হাজার লোক মারা গেছে। এই মুহূর্তে কমপক্ষে 10,000 লোক নিখোঁজ হয়েছে। না সেই দেশের কোনো সামরিক বাহিনীর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, না সেই দেশের সরকারের উপরে। তো ফলে আমাদের দেশের এই ব্যাপারটা মানে প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তারা আমাদের দেশে গণতন্ত্র চান, এটা আমার কাছে ভালো লাগে। সারা পৃথিবীতে গণতন্ত্র যারাই চান, বাংলাদেশের সত্যিকারের একটা গণতন্ত্র হোক, গণতন্ত্রের জন্য ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছে। ফলে গণতন্ত্রের ডেফিসিট বা কর্তৃত্ববাদী বা স্বৈর শাসন থাকবে। শেখ হাসিনা বা তার আগেও আমরা স্বৈর শাসন দেখেছি, এবং স্বৈর শাসনের থেকেই দুটো স্বৈর শাসক দেশে রাজনৈতিক দলও করেছেন। সেগুলোর জন্য আবার গণতন্ত্রী মনাদের কান্নাকাটি আমরা দেখছি। তো এগুলো ওইসব কারণে প্রশ্নগুলো মনে জাগে। পৃথিবীতে এত জায়গায় এত ব্যত্যয় ঘটছে, হঠাৎ বাংলাদেশে গণতন্ত্রের জন্য তাদের মানে এই প্রীতিটা দেখলে ব্যাপারটা কি একটা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে এবারের এই ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে নিশ্চিত যে উনি নিজে বলেছেনও তার বক্তৃতায়, অসাম্প্রদায়িক ব্যক্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। এটা আমি তাকে ধন্যবাদ জানাই এই কথা বলার জন্য। তিনি যে ধর্মনিরপেক্ষ এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, অন্তত আমার মনে হয় তিনি সত্যি সত্যি ধর্মনিরপেক্ষ। কিন্তু আমরা কি দেখলাম, তিনি আসার পরে সেখানে মানে ধর্মনিরপেক্ষতার বিরোধী এবং একটা মৌলবাদী টাইপের রাষ্ট্র করার বা একটা কট্টর ধরনের রাষ্ট্র করার লোকরা মানে ক্ষমতার আশপাশে ঘুরছে। তারা তাদের আস্ফলন দেখাচ্ছে। হেফাজতের ব্যক্তি এই সরকারকে ধমক লাগিয়েছে, তারা তাদের মতো কাজ করে তোমরা আমাদের ব্যাপারে কোনো ব্যত্যয় সৃষ্টি করবে না। ঢাকা ইউনিভার্সিটিতে মাওলানা সাহেবরা যে বক্তৃতা করছেন, কাওয়ালি হচ্ছে, জিন্নার মৃত্যু দিবস পালন করা হচ্ছে, অন্যান্য মানে এই সমস্ত যে আমরা কাণ্ড দেখছি। তো পাশ্চাত্য কি বাংলাদেশ কি একটা মৌলবাদী টাইপের রাষ্ট্র চায়? ঘটনাটা কি? এইটা একটা ব্যাপার। তাহলে আমাদেরকে লোন দিচ্ছে, ইত্যাদি দিচ্ছে, মানে এগুলো ভালো কথা, আমাদের দরকার মতো তারা দেবে, কিন্তু ঘটনাটা কি? ওই যে কোনো এক ধরনের প্রশ্ন আসে না, বিষয় কি? এই প্রশ্নটা এখানে আসা উচিত। এবং যারা বাংলাদেশে এখন ক্ষমতায় আসেন, এই মাত্র আপনি সেদিন দেখলেন আন্দোলনের পেছনে এই হেফাজতের ওই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন, পরশু বা তার আগের দিন বলেছেন, তোমরা জানো আমরা এই আন্দোলনের পেছনে ছিলাম, আমরা অর্গানাইজ করেছি, আমরা সবকিছু ছিলাম, আমরা কৌশলগত কারণে প্রকাশ করিনি। এখন কিন্তু আমাদের উপরে তোমরা কোনো কর্তৃত্ব করার চেষ্টা করবে না, আমাদের মতো করে আমরা রাষ্ট্র গঠন করবো। এই একটা পর্বত দুটো তিনি হুমকি উচ্চারণ করেছেন। তারপর মানে শিবিরের নেতৃত্ব আকস্মিকভাবে বললো যে তারা কোন মানে কিভাবে অন্য পরিচয় দিয়ে শিবিরের নেতারা লুকিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারা তো এখন আত্মপ্রকাশ করছেন। ছাত্রলীগের ভিতরেই লুকিয়েছিলেন, ছাত্রলীগের ভিতরেই লুকিয়েছিল। এবং এই যে সার্জিস নামে যে ছেলে, এই তার একটা আপনি ভিডিও দেখবেন, অনলাইনে আছে, এই 2 সপ্তাহ থেকে, সেটাতে কয়েক মাস আগে সে বলেছে বা কয়েক বছর আগে বলেছে
বাঙালি জাতির জাতীয় কাব্য মহাকাব্য বলাকা নয়, গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির মহাকাব্য হচ্ছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, এই সার্জিস এদের নেতা। ফলে এই যে অনুপ্রবেশকারীর কথা বলা হচ্ছে, না, একটু মাহমুদুল ভাই একটু মনে করে যে এই সার্জিস গত 15ই অগাস্টে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা ঠিক বিপরীত। হ্যাঁ, তো ফলে এই যে ঘটনাগুলো ব্যাপারটা বুঝছেন, তারা এরা অনুপ্রবেশ না করি মানে অনুপ্রবেশকারী হিসাবে ওরা এই দলে ঢুকেছে। যাই হোক, তো অনুপ্রবেশ করুক, সেটা যাদের দলে অনুপ্রবেশ করেছে তাদের দোষ। এক্স্যাক্টলি, আমি কি বলছিলাম যে জামাত শিবির, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে ঢুকে এই কাজ করেছে, সেই দলটিরই বা আপনার কি বলবো, সেই দলটিকেই বা কেন আমরা দায়ী করব না? না করবো, আমি সেটাই বলছি, ও তাদের দায়িত্ব, তাদের চোখ কান খোলা রাখা ছিল, কারা কি কোন ব্যাকগ্রাউন্ডের লোক এসে সাডেনলি তাদের নেতা হয়ে গেল, তাদের তো সামধ্যে তুষ্ট হয়ে গেল। নিশ্চয়ই আবার এই আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটেরাদের অনেকে টাকা নিয়ে যে অনেককে বিভিন্ন জায়গায় বসায়নি সে সম্পর্কে আমি নিঃসন্দেহ না, হয়তো বসিয়েছে। ফলে বিভিন্ন সরকার বিভিন্ন পজিশনে অ্যাডমিনিস্ট্রেশনও তার হয়তো ঢুকিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এরা যে সুকৌশলে ভিতরে অনুপ্রবেশ করেছে এবং তাদের আদর্শ বাস্তবায়নের জন্য, সেই আদর্শটা কি? এখন এই আপনি জানেন, আপনি একজন অত্যন্ত বিশিষ্ট সাংবাদিক হিসেবে আপনি নিশ্চয় অবগত আছেন, 2 বা 3 সপ্তাহ আগে পাকিস্তানের এই কুলাঙ্গার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সে বলেছে বঙ্গবন্ধুর মানে মিউজিয়াম এবং তার সমস্ত কিছুর উপরে যখন ধ্বংস করেছে, কমেন্ট করে যে করতে বুঝিয়ে এসে বলেছে ঠিকই করেছে, এই লোক পাকিস্তান ভেঙেছে। তো পাকিস্তান ভাঙ্গাকে যে লোক মানে নিন্দা করছে, এখানে শেখ মুজিবুর রহমানের নিন্দা না, নিন্দা হচ্ছে পাকিস্তান ভাঙা, বাংলাদেশ সৃষ্টি। সেই ব্যক্তির সাথে, সেই দেশের সাথে হঠাৎ করে আমাদের মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদাধারী প্রধান উপদেষ্টা মানে আন্তরিকতাপূর্ণ আলাপ আলোচনা করছেন, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা উঠে পড়ে লেগেছি। জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, ঘটনাটা কি? চারিদিকে আলামত দেখলে আমরা আতঙ্কিত বোধ করে না পারি না, কিন্তু সত্যি সত্যি রাষ্ট্রে আমাদের কনস্টিটিউশনের নানা সর্বনাশ করা হয়েছে, এগুলো সংশোধন সত্যি দরকার আছে, রাষ্ট্র সংস্কার এটা সত্যি দরকার আছে, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি দলবাজি মুক্ত করা, ভালো করা। তো দলবাজি মুক্ত মানে হচ্ছে এটা কি? প্রো আওয়ামী লীগ যারা তাদেরকে সরিয়ে দিয়ে, প্রো আওয়ামী লীগ বা প্রো আওয়ামী লীগ বলে ধারণা করা হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়ে জামাতিদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, হেফাজতিদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে বিএনপি। তাহলে দলবাজি তো এখানে হচ্ছে, এক গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপকে বসানো হয়েছে। দলবাজির কথা আমরা বলছি, মানে আপনি একজন বিশিষ্ট সঞ্চালক হিসেবে আপনাকে আমি বলতে চাই যে এই দলবাজি 2টি সামরিক শাসক বাংলাদেশের রাষ্ট্রীয় পদে থেকে দল করেছে, সেই দল এখনো বাংলাদেশে বহাল আছে। তারা গণতন্ত্রের কথা বলেন, একটি দলের একজন নেতা মানে তার মা সেখানকার চেয়ারম্যান দলের, তো এখন তিনি অস্থায়ী চেয়ারম্যান, তিনি দেশে গণতন্ত্র, কিন্তু কোন পদাধিকার বলে, কোন সিস্টেমের মাধ্যমে তিনি ওই দলের নেতা হয়েছেন, গণতন্ত্রের কোন সংজ্ঞা অনুসারে তিনি যে আমাদের গণতন্ত্র উদ্ধার করবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আসছেন, এগিয়ে সাধুবাদ জানায়। কিন্তু আগে তো তাকে নিজেকে এক্সপ্লেন করতে হবে কি প্রক্রিয়ায় তিনি ওখানে আসলেন, এবং তিনি আবার নিজেকে সারেন্ডার করবেন কিনা যে আমি গণতান্ত্রিক সমস্ত নির্বাচন করব, দলের সর্ব লেভেলে উন্মুক্ত করে দেব। তাদের দলে এই বিএনপিতে আপনি লাইক করেন বা না করেন, অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ব্রিলিয়ান্ট কয়েকজন লোক তো আছেন, মির্জা ফখরুলের মতো একজন লোক আছেন, আরও লোক আছেন, ফর্মার সিভিল সার্ভেন্ট, ফর্মার মিলিটারি বড় বড় অফিসার তারা আছেন, রাজনীতিকরা আছেন, মানে তার যোগ্য লোক, তাদের কোনো স্থান নাই, তারা কেউ কোনোদিন এই দলের মূল নেতা হতে পারবে না। এইটা কি হচ্ছে দেশে? গণতন্ত্রের কথা আমরা বলছি, আপনারা আবার মানে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিকে আপনি যার ডাকে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন করা হয়েছে, যার সারা জীবনব্যাপী সংগ্রামের ফলে স্বাধীন করা হয়েছে, তাকে অপদস্থ করা হয়েছে। If you're wondering, should I get my COVID shot? Think about other people.
Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ডক্টর ইউনূস সহ এই যতজন এবারে ক্ষমতা আসছেন, একজন কি তার নিন্দা করেছেন? বরং শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস পালনের ব্যাপারে বাধা সৃষ্টি করা হয়েছে যারা, মানে তাদের ব্যাপারে উচ্চবাচ্য করেনি। মুজিবনগর, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের মানে স্বাধীন সরকার শপথ গ্রহণ করেছেন, অস্থায়ী সরকার, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে তারা একটি উচ্চবাচ্য করেননি। ফলে সমস্ত কিছু একসঙ্গে বিবেচনা করলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে অনেক খাতির করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি খুব প্রীত হতে চাই, সন্তুষ্ট হতে চাই, গৌরবান্বিত বোধ করতে চাই, কিন্তু সব কিছু নিলে আমি মানে বেশ উদ্বিগ্ন বোধ করি। এবং এই যে আরেকটা কথা রটেছিল, বাংলাদেশের থেকে কোনো এক ধরনের সামরিক বা অন্য কিছু আমাদের সমুদ্র এলাকায় কেউ চাচ্ছেন, কারা চাচ্ছেন, সেটার ব্যাপারেও আমাদের ভীতি থেকে যাবে, আতঙ্ক থেকে যাবে, আশঙ্কা থেকে যাবে। আমি আশা করব আমার সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণিত হোক। সর্বশেষ আপনাকে একটা তথ্য দিই, ব্যক্তিগত তথ্য। জাতিসংঘের বাংলাদেশ যখন মেম্বার হলো, সেই অধিবেশনে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে 3 জন এখন জীবিত আছেন, ডক্টর কামাল হোসেন, তোফায়েল আহমেদ আর আমি। আর যেই অধিবেশনে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হয়েছিল, সেই অধিবেশনের কাভার করা ব্যক্তিদের মধ্যে একজন, একমাত্র আমি জীবিত আছি। কালকে বাংলাদেশে সেটাকে এখানে সেলিব্রেট করেছেন, মানে জাতিসংঘের সদর দপ্তরে আমি শুনেছি, হ্যাঁ, 50 বছর পূর্তি। ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে আবার আসবো। প্রফেসর ডক্টর গোলাম এ মাতবর, আমি মাহমুদুল্লাহ ভাইয়ের আলোচনাটার একটু ধারাবাহিকতা আপনার কাছে জানতে চাই। ডক্টর, এই পরিবর্তনের পেছনের শক্তি, পরিবর্তিত বাংলাদেশের যে বাস্তবতা, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলছে আপনি শুনেছেন, তার মানে কি যে আমরা গত 16 বছর একেবারে ভারতের দাসত্ব বরণ করে নিয়েছিলাম, ভারতের কাছে বাংলাদেশের সকল স্বার্থ বিলিয়ে দিয়েছিলাম, সরকার অকাতরে শুধু ক্ষমতায় থাকার জন্য সব কিছু করেছে। তার মানে বাংলাদেশ ভারতের অনুগত হয়ে গেছে, দাস হয়ে গেছে, প্রভু কি বলবো, মানে অংশ হয়ে গেছে, এরকম একটা বাস্তবতা ছিল। তার বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে সোচ্চার হয়েছে এবং একটি গণ আন্দোলনের মাধ্যমে তার পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনের পরে আমরা সেই ভারতের গোলামি থেকে কি আবার পাকিস্তানের গোলামিতে যাব? আমরা কি আবার 71-এর আগে ফেরত যাব? আমরা কি আবার পূর্ব পাকিস্তান বানাবো? যেসব ঘটনার কথা মাহমুদুল ভাই বললেন, এরকম আরও অনেক ঘটনা উল্লেখ করা যায় যেগুলো থেকে মানুষের এই আশঙ্কা হতেই পারে। তাহলে আমরা এক চরম অবস্থা থেকে কি আরেক চরম অবস্থার দিকে যাচ্ছি কিনা, আপনি একজন অধ্যাপক, শিক্ষক, গবেষক হিসেবে কি মনে করেন? ধন্যবাদ। আসলে দেখুন, মাহমুদুল্লাহ ভাই আসলে আসল জায়গাটা হিট করেছেন। আমি আজকে ডিনার খাওয়ার সময় আমার স্ত্রীকে বলছিলাম যে আমিও কিন্তু খুব শঙ্কিত, দ্য ওয়ে থিংস আর নাও ইভলভিং ইন বাংলাদেশ। আপনি দেখুন, এটাও সত্য যে আমরা যে গণঅভ্যুত্থান যখন হয়, স্টুডেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, সেখানে আন্ডার দ্য কাভার বিএনপি তখন দাবি করছে যতজন মারা গেছে তার 50%-এর বেশি তাদের কর্মী। এখানে কিন্তু সবাই, কারণ ওই যে আপনি যে বললেন যে সেন্টিমেন্টটা 16 বছরে আমরা, we don't want actually bad relationship with India. India is our partner in many different ways, traditionally, in terms of culture, in terms of our proximity, in terms of business. We don't want actually bad relationship with India. The way our leader, আমি ইন্ডিয়াকে রেসপন্সিবল মনে করি না, আমাদের যে লিডার ছিল আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, আমি তাদেরকেই রেসপন্সিবল মনে করি। সাবজুগেটেড একটা ভাও করে যে একটা, যে সবকিছুতে তাদেরকেই বেনিফিট দিয়েছেন, সবকিছুতে হ্যাঁ বলেছেন, হোয়াট এভার ইট ইজ টু স্টে ইন পাওয়ার, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। হ্যাঁ, আমিও এটা কিন্তু চাই না বাংলাদেশে, দ্যাটস দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু সি ইন বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের ইকুয়াল রাইট থাকবে, প্রত্যেকটা নৃগোষ্ঠীর ইকুয়াল রাইট থাকবে। কিন্তু মাহমুদুল্লাহ ভাই যেটা হিন্ট করেছেন, এই যে ফান্ডামেন্টালিজমের নামে যে জিনিসটা, এখন কিন্তু দেখুন তারা আত্মপ্রকাশ করছে অনেকেই, এবং তারা আমরা জানি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, কিন্তু এখন ওই যে অ্যাপয়েন্টমেন্টটা এখন কিন্তু মুশকিল হয়ে গেছে যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন অনেক, নতুন নতুন যে পদায়নগুলো হচ্ছে আর কি। কারণ গত 16 বছরে যেটা আমি বিশ্ববিদ্যালয় লেভেলে কাজ করেছি, এভরিহোয়ার আমি সেটাই বলবো যে এমনভাবে পলিটিক্যালাইজ, ক্রিমিনালাইজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে করে ফেলেছেন, উপর থেকে একেবারে নিচ পর্যন্ত
সুতরাং এখন অল্টারনেটিভ কি তাহলে? অল্টারনেটিভ হচ্ছে কাকে পাবেন আপনি? মানুষ তো কোনো না কোনো আইডিওলজি। আমাদের মেইন সমস্যা যেটা আপনি হিন্ট করতেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলোর যে মাহমুদুল্লাহ ভাই বললেন যে তাদের যে গণতান্ত্রিক যে কালচারটা, দ্যাট ইজ কোয়েশ্চেনেবল টু মি এজ ওয়েল। লিডারশিপ শুড বি বেসড অন দ্য কোয়ালিটি অফ দ্য পিপল। মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে বিএনপিতে প্রফেশনাল গিয়েছেন, এখানে 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 মিলিটারি ব্যুরোক্রেটরা গিয়েছেন, সিভিল সার্ভেন্টরা গিয়েছেন, যেই পার্টিটা যখন ক্ষমতায় থেকে করেছেন, যে পরে তো আমরা জানি এরশাদ সাহেব একটা করেছিলেন জাতীয় পার্টি। সুতরাং এই পার্টিগুলোতে যারা গিয়েছেন প্রফেশনালগুলো আছেন, কিন্তু প্রফেশনালদের সমস্যা একটা, তারা হচ্ছে একজন যদি পার্টির প্রধান হতে চায় বা লিডারশিপে যেতে চায়, আরেকজন সেটা মেনে নেয় না। সো অল্টারনেটিভ কি? তখন ওই ডাইনেস্টিতে চলে যায়, যে এই পার্টির যে প্রধান তার স্ত্রী, স্ত্রীর পরে তাদের তাদের সন্তান সন্ততি, তারপরে তাদের নাতি নাতনি। দিস ইজ দ্য আপনি মানে দেখবেন যে দলীয় ঐক্যের স্বার্থেই পরিবারতন্ত্র টিকে আছে। রাইট। তখন তারা মনে করে যে পরিবার যদি কেউ কিছু বলতে পারবে না, আমরা সবাই যে মাহমুদুল্লাহ ভাই তারেক রহমান মানে কোয়ালিটি সম্পর্কে বলেছেন। সো দিস ইজ হোয়াট দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ পলিটিক্স। আমিও চাই না রিলিজিয়াস যে ব্যাপারটা, এই ফান্ডামেন্টালিজম, দ্যাটস দ্য লাস্ট থিং উই ওয়ান্ট টু ডু। আমরা জানি কিছু কিছু লোক কিন্তু সংঘবদ্ধভাবে এই কাজগুলো করেছেন। আমরা উই আর নট এগেনস্ট রিলিজিয়ান। আমরা আমার ধর্ম আমি যেভাবে করবো, হিন্দুও সেভাবে হিন্দু ধর্ম করবে, বৌদ্ধও করবে, খ্রিস্টান করবে। প্রত্যেকের ধর্মের অধিকার আছে এখানে। এবং বাংলাদেশ কিন্তু কথা আপনি যদি 50 বছরে দেখেন, এটা কিন্তু মোর অর লেস আমরা উই কন্টেইনড ইট ভেরি ওয়েল। আপনি মেজর তেমন অন্য পার্শ্ববর্তী আমরা ইন্ডিয়াতে দেখেন কি হচ্ছে আপনার এগেইনস্ট লাইক দ্য মাইনরিটিস। সো আর পাকিস্তানের ব্যাপারে যেটা আমারও কাছে মনে হচ্ছে, উই ডোন্ট হ্যাভ টু এত নাচানাচি করার তো দরকার নাই। পাকিস্তান হোয়াট দে হ্যাভ ডান টু আস ডিউরিং 1971, আমরা উই ডিড নট ফরগেট ইট। আমাদের কেন তার যে বলতেছে আমরা এখন তাহলে কি ইন্ডিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের গোলামি কেন? বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ ইকোনমি এন্ড বাংলাদেশ even the tradition democracy is much better than Pakistan and other countries in that region. But what we have done in 16 years, আমরা কিন্তু উই ডেভিয়েটেড ফ্রম, আমরা উপরে দেখিয়েছি, কলস দেখিয়েছি আমাদের গণতন্ত্র আছে, কিন্তু আমরা জানি দুটো ইলেকশনে কিন্তু গণতান্ত্রিকভাবে হয় নাই বিগত দুটো ইলেকশন। সুতরাং সে গণতন্ত্র কোয়েশ্চেনেবল, এবং সে কোয়েশ্চনের জন্যই কিন্তু আজকে এই বিপন্নটা হয়েছে, এই গণ অভ্যুত্থানটা হয়েছে। সুতরাং আমাদের কেয়ারফুল থাকতে হবে। আসলে যেটা আমি বলবো যে ধর্মীয় যে ফান্ডামেন্টালিজমটা যাতে আপনার কোনো মতে চারা দিয়ে না উঠে, দ্যাটস দ্য লাস্ট থিং। আর পশ্চিমা বিশ্ব কিন্তু এটা নিয়ে কনসার্ন, বাংলাদেশ নিয়ে এটা কনসার্ন। আপনি বলছেন যে পশ্চিমা বিশ্ব এই মৌলবাদ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তো আমরা এই শক্তিকে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি আমেরিকাকে। এইটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের যেটা হচ্ছে মেইনলি একটা হিপোক্রেটিক একটা পলিসি যেটা করে আর কি। এটা আমারও আই এম অলসো ভেরি কনসার্ন। থিঙ্ক অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন গাজা। এভরিওয়ান ইজ কোয়াইট। থিংস what started in Lebanon. So nobody actually talk about anything. Kashmir, Rohingya refugees, এগুলো নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না। সুতরাং এখানে কি মনে হচ্ছে, অর্থাৎ রিলিজিয়াস একটা প্রেফারেন্স কিন্তু আছে পশ্চিমা বিশ্বের। তার মানে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্বের একটা স্বার্থ আছে, পরিকল্পনা আছে, গোপন ভাবনা আছে, সেই জায়গা থেকেই তারা এই সব কিছুর ব্যাপারে সহযোগিতা করছে, এগিয়ে আসছে, পাশে দাঁড়াচ্ছে, এরকমটাই কি আমাদের আশঙ্কা হতে পারে? আমরা ডিফারেন্সিয়াল একটা ইকুয়াল পলিসি দেখি। জি জি জি, ইউনিফর্ম পলিসি, দ্যাটস দ্য কোয়েশ্চন, যেটাকে আমরা দ্বিচারিতা বলি। মাহমুদুল্লাহ ভাই, আপনাকে দিয়ে শেষ করব যেখানটা আমরা আলোচনা ছিলাম। এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। পাকিস্তান 71-এ কি করেছে তার জন্য এখন পর্যন্ত প্রকাশ্যে তারা ক্ষমা চায় নাই, আমাদের সম্পদ দেয় নাই, পাকিস্তানের আটকা পড়াদের ফেরত নিয়ে যায় নাই, আরও অনেক অনিষ্পন্ন বিষয় আমাদের রয়ে গেছে, যেগুলো নিয়ে বহু বছর আলোচনাই হয় না। সেই জায়গায় আমরা সহযোগিতা পুনরুজ্জীবিত করার মানেটা কি? পুনরুজ্জীবিত শব্দটা আমার কাছে খুব আতঙ্কজনক মনে হচ্ছে। এই এদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন ফুল স্কেলে আছে। সর্বশেষ আমি পরশু একটা তথ্য দেখলাম, পাকিস্তান থেকে বাংলাদেশ যে পরিমাণ শেখ হাসিনার আমলে প্রতি বছর দ্রব্য আমদানি করেছে, তারও 1/5 বা 1/8 বাংলাদেশ রপ্তানি করেছে। ফলে বাংলাদেশ পাকিস্তানে মানে কম রপ্তানি করেছে, বেশি আমদানি করেছে।
কূটনৈতিক সম্পর্ক ছিলই, খুব প্রীতিপূর্ণ সম্পর্ক ছিল না, কূটনৈতিক সম্পর্ক। পুনরুজ্জীবন বলতে কূটনৈতিক সম্পর্ক ছিলই না, পুনরুজ্জীবন বলতে তারা কয়েকদিন আগে আরেকটা কথা বলছে, ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো আমরা মীমাংসা করতে চাই বাংলাদেশের সাথে। ৭১-এর অমীমাংসিত ব্যাপারটা কি? তারা ভুট্টো চেয়েছিলেন কনফেডারেশনের কথা, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বলেছেন আমি আমার জনগণের সাথে কথা বলে দেশে ফিরে গিয়ে দেখবো। দেশে ফেরার পর উনি স্পষ্ট বলে দিয়েছেন না, আমরা একটা সভরেইন হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছি, দ্যাটস দি এন্ড অফ ইট। তারপরে তারা কি এখন আবার কনফেডারেশন, আমরা সেই দিকে যাচ্ছি? পুনরুজ্জীবন, আমরা অমীমাংসিত বিষয়টা কি? অমীমাংসিত বিষয় আপনার আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে শর্তহীনভাবে ৭১-এর জন্য ক্ষমা প্রার্থনা করা, এবং শর্তহীনভাবে শাহবাজ শরীফ যে ঔদ্ধত্যপূর্ণ কমেন্ট করেছে বঙ্গবন্ধুর উপরে, কমেন্ট করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে সেই ব্যক্তি কোয়েশ্চেন করেছে, সেটার জন্য ক্ষমা চাওয়া। আমাদের কয়েক বিলিয়ন ডলার মূল্যের, এখনকার হিসাবে 20 বিলিয়ন বা তার বেশি হবে আমাদের পাওনা, তারা ফেরত দেওয়া, এই সমস্ত হচ্ছে আমাদের অমীমাংসিত ব্যাপার। আর এই ভারত সম্পর্কে যে আপনি কমেন্ট করেছেন, সেটা আমি বলি সত্যি সত্যিই আমাদের ভারতের প্রতি নতজানু নীতি অনুসরণ অনেকাংশে করা হয়েছে, মোটেই এটা উচিত না। আমরা একটা সভরেইন কান্ট্রি, আমাদের স্বার্থ দেখতে হবে, এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক সভরেইনটির ইকুয়ালিটির ভিত্তিতে হবে, এবং তাদের কাছে আমরা ক্ষমা দাবি করব, এইটা একটা। আরেকটা হচ্ছে ভারতের সাথে কিন্তু ব্যাপার আছে, ভারত আমাদের সীমান্তে অবস্থিত, উই ক্যানট চেঞ্জ দ্যান বর্ডার। ফলে আমরা ভারতের জন্য কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তির মতো বা সমস্যা ক্রিয়েট করার যেমন আমাদের সুযোগ আছে, আমাদের জন্য ভারত বেশি সমস্যা সৃষ্টি করারও সম্ভবত সুযোগ আছে। ফলে এই ক্ষেত্রে এই রিলেশনশিপটাকে খুব রেসপন্সিবলি ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করতে হবে, নতজানু অ্যাবসলিউটলি না, সভরেইন ইকুয়ালিটির ভিত্তিতে, কিন্তু এট দি সেম টাইম ওই উগ্রবাদের ভিতরে ভারতের বিরুদ্ধে শত্রুতা ডিক্লেয়ার করে সকাল সন্ধ্যা তাদেরকে গালমন্দ করে শুধু শুধু এটা না। আমরা মহোদয় ভাই, ওইরকম পরিস্থিতিটাই কি গত 16 বছরে তৈরি হয় নাই? না, গত 16 বছর তারা কি করেছেন, তারপরে তো এই ঘটনাটা, জনমতটা এরকম অবস্থায় গেছে যে ভারতের নাম শুনলে মানুষ খেপে যায়। হ্যাঁ, খেপে যায়, কিন্তু কথা হচ্ছে এখন যদি ম্যাচিউর হ্যান্ডেল না করে, ভারত কি কারণে এটা হয়েছে সেটা বিবেচনা না করে, ভারত যেটা ক্ষতি, যে সমস্ত এলাকা আমাদেরকে ক্ষতি করতে পারবে সেই দিকে তারা প্রকাশ্যে তারা যে সমস্ত ধমক দিচ্ছে সেগুলোকে আমি কেয়ার করি না, কিন্তু তারা অপ্রকাশ্যে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, আমি ওটা নিয়ে পারি। ফলে আমরা তাদেরকে সেই সুযোগ দেব না। আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ডক্টর ইউনূসের অনেক বন্ধু আছেন, তাদেরও সমর্থন নিয়ে আমরা এটা চেষ্টা করব, কিন্তু উই শুড হ্যান্ডেল ইট উইথ ম্যাচিউরিটি। এট দি সেম টাইম বাংলাদেশ রাষ্ট্র অন্য কাউকে খুশি করার জন্য, চীনের বিরুদ্ধে গ্যাং আপ করার জন্য যেন আবার কোয়াডের সমর্থনে জানা যায়, যেটা শেখ হাসিনা যাননি, ম্যাচিউর সিদ্ধান্ত নিয়েছিলেন, এই নতুন সরকার যেন আবার কোয়াডের সমর্থনে গিয়ে নতুন ধরনের প্রভুদের তুষ্ট করার চেষ্টা না যান। নিশ্চয়ই আমরা ভারতপন্থী বাংলাদেশও চাই না, পাকিস্তানপন্থী বাংলাদেশও চাই না, বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষাই বেশিরভাগ মানুষের। এবং তাদের সমর্থনে যে সরকারটি আসবে, নিশ্চয়ই তারা কোনো দেশের কাছে বাংলাদেশের স্বার্থ বিকাবে না, বাংলাদেশ ভারতেরও হবে না, পাকিস্তানেরও হবে না, বাংলাদেশ হবে বাংলাদেশের। আজকে এখানে শেষ করছি আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি। যারা অনুষ্ঠান দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।